নমস্কার, আমি অর্ক, আর আপনারা শুনছেন শোনাই শোনো, বাংলা গপ্পের আস্তানা। এবারের গল্প শিবরাম চক্রবর্তীর ছারপোকার মার। ছারপোকা আমি মারিনে, মারতে পারিনে। মারতে মারতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু মেরে ওদের শেষ করা যায় না। তাছাড়া মারলে এমন গন্ধ ছাড়ে, বিচ্ছিরি। শহীদ হয়ে ওরা কীর্তির সৌরভ ছড়ায় এমন, মানে আমার কীর্তি আর ওদের সৌরভ, যাতে আমাদের উভয় পক্ষকেই ঘায়েল হতে হয়। প্রাণ দিয়ে ওরা আমাদের নাক মলে দিয়ে যায়, যা নাকি কান মলার চেয়েও খারাপ। এই কারণেই আমি ছারপোকা কখনো মারিনে। আমার হচ্ছে সহাবস্থান, ছারপোকাদের নিয়ে আমি ঘর করি, আত্মীয় স্বজনের মতোই একসঙ্গে বাস করি তাদের নিয়ে। আমার বিছানায় হাজার হাজার ছারপোকা, লাখ লাখও হতে পারে, এমনকি কোটি কোটি হলেও আমি কিছু অবাক হব না। কিন্তু তারা আমায় কিছু বলে না, আমিও তাদের মারি নে, তারাও আমায় কামড়ায় না। অহিংস নীতির, গান্ধীবাদের উজ্জ্বল আবাদ আমার বিছানায়। তা আমি করেছি কি, একটা কম্বল বিছিয়ে দিয়েছি আমার বিছানায়। কম্বলের ঝুল এই চৌকির আধখানা পায়ে অব্দি গড়িয়েছে। চৌকির ফাঁকে ফোকরে তো ওদের অবস্থান। তা আমার গায়ে এসে পড়তে হলে তাদের কম্বলের এবড়ো খেবড়ো পথ ভেঙে আসতে হবে পশমের জঙ্গল ভেদ করে। কিন্তু সেই উপশমের উপর নির্ভর না করেও আমি আরেকটা কৌশল করেছি। চৌকির চারদিকে এই কম্বলের ঝুল বরাবর ফিনাইলের এক পোঁচ লাগিয়ে দিয়েছি। রোজ রাত্রেই শোবার আগে নিপুণ তুলির দক্ষতায় একবার করে লাগাই। তাই দিয়ে কম্বলের তলার দিকটা কেমন চটচটে হয়ে গেছে। হোক গে, তাতে আমার চটবার কোনো কারণ নেই। ফিনাইলের গন্ধ আমার ধারণা মানুষের গায়ের চেয়ে জোরালো। সেই গন্ধের আড়ালে আমি গায়েব, আমার গন্ধ তারা পায় না। চৌকির উপরেই যে আমি, তা তারা টের পায় না। তাদের মধ্যে যারা ভাস্কো দি গামা কি কলম্বাস গোছের, তারা হয়তো চৌকির তলা থেকে বেরোয় আমার আবিষ্কার উদ্দেশ্যে, কিন্তু ফিনাইলের বেড়া অবধি এসে থেকে যায় নির্ঘাত, এগুতে পারে না আর। তাদের নাকে লাগে, তারপর আরো এগুলে পায়ে লাগে। ফিনাইলের কাদায় তাদের পা এঁটে বসে যায়, চলৎশক্তিহীন হয়ে পড়ে আর কি। শেষ পর্যন্ত চটচটে কম্বলের সঙ্গে তাদের চটাচটি হয়ে যায় নিশ্চয়ই। বিশ্ব সংসারের উপর বীতশ্রদ্ধ তিতবিরক্ত হয়ে তারা ওইখানেই জবরজং হয়ে পড়ে থাকে। বছরের পর বছর আমার রক্ত না খেয়ে কি করে যে তারা বেঁচে আছে, তাই আমার কাছে এক বিস্ময়। সেই রহস্যের আমি কিনারা পাইনি এখনো। যাকে উপসী ছারপোকা বলে, আমার মনে হয় সেই রকম কিছু একটা হয়ে রয়েছে তারা। তা থাক, তারা সুখে থাক, বেঁচে থাক, তাদের আমি ভালোবাসি। তারাই আমাকে একবার যা বাঁচিয়ে দিয়েছিল। সকালে সবে খুর নিয়ে বসেছি, আমার বন্ধু বদ্রীনাথ হন্তদন্ত হয়ে হাজির। পালাও পালাও, করছো কি বলতে বলতে আসে। পালাবো কেন, দাড়ি কামাচ্ছি যে। আরে হরেকৃষ্ণদা আসছে, এসে উঠবে এইখানে, এই তোমার বাসায়, সে জানায়। এইখানেই আস্তানা গাড়বে, সস্তা না। দাড়ি কামাতে কামাতে বলি, সস্তা নয় অত। গতবার যখন কলকাতায় এসেছিল, উঠেছিল আমার ওখানে, যাবার সময় বলে গেছে, আবার এলে তোর বাসাতেই উঠবো, আর তোকে যদি বাসায় না পাই তো উঠবো গিয়ে শিবুর কাছে। বলে সে একটু দম নেয়, তারপর ইঞ্জিনের মতো হাঁফ ছাড়ে একখানা। আজ সকালে
আমার এক টিটিআই বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম শিয়ালদায়। তাই স্টেশনের প্ল্যাটফর্মে দেখি কি না হরেকেষ্টদা ব্যাগ হাতে নামছে ট্রেন থেকে। বটে? আরে দেখি আমি পালিয়ে এসেছি। ও, যাতে হরেকেষ্টদা বাসায় গিয়ে তোমায় না পায়। হ্যাঁ, চলে এলাম তোমার কাছেই, দিতে এলাম খবরটা। আমাকে যদি না পায় তো শটান তোমার এখানেই সে। আরে আমার এখানে উঠবে কেন সে? আমি তাকে আশ্বস্ত করি। একখানা মাত্র ছোট্ট চৌকি আমার, দেখছো তো। এর মধ্যে আমার সঙ্গে গুতোগুতি করতে যাবে কেন? তার কিসের অভাব? 200 বিঘে তার ধানের জমি, 10টা আমবাগান, কাঁড়ি কাঁড়ি টাকা। সে তো কলকাতার যে কোনো নাম করা ভালো হোটেলে উঠতে পারে। 1 নম্বরের কঞ্জুস। গতবার আমার মেসে উঠেছিল, গেস্ট চার্জ দিয়ে ফতুর হয়ে গেছি। 3টি মাস, বুঝলে, 3টি মাস নড়বার নামটি ছিল না। যাওয়ার সময় সর্বশান্ত করে দিয়ে গেল আমায়। কিরকম? আরে আমার শখের জিনিসগুলো নিয়ে গেল সব। ড্রেসিং টেবিলটা নিল, ডেক চেয়ারটাও, ব্র্যাকেট, তার উপরে অ্যালার্ম টাইম পিসটা অবধি। বললে খাসা হবে, এসব জিনিস পাড়া গায়ের লোক চোখে দেখেনি এখনো। শেষটায় আমার টুথব্রাশটা ধরে টানাটানি। সে কি, একজনের বুরুষ কি আরেকজন ব্যবহার করে নাকি? বললে জুতোয় কালি দেওয়া যাবে এই দিয়ে। এমনকি আলমারিটা ধরেও টানছিল বইপত্র সমেত। কিন্তু বড্ড ভারী বলে পেরে উঠল না। বলেছে পরের ক্ষেপে সে মুটের সাহায্যে নিয়ে যাবে। মোটের উপর আলমারিটা তোমার বেঁচে গেছে, মুটের ওপরে চাপেনি। আমি পালাই, এক্ষুনি হরেকেষ্টদা ব্যাগ হাতে এসে পড়বে হয়তো। সে ব্যগ্র হয়ে ওঠে। বাড়ি যাবে এক্ষুনি? আর বসো, চা খাও। বাড়ি? আজ সারাদিন নয়, খুব গভীর রাত্রে ফিরবো বাসায়। আমি ভাই এখন যাই। হরেকেষ্টদার ভয় বাসাতেই ফিরবে না আজ? তা সারাদিন থাকবে কোথায় শুনি? আমি জিজ্ঞেস করি। হরে কেষ্ট, হরে কেষ্ট, কেষ্ট কেষ্ট হরে হরে করে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়। বলে সে আর দাঁড়ায় না। দাড়ি কামিয়ে মুখ ধুতে না ধুতে হরেকেষ্টদা হাজির। আরে আসুন আসুন হরেকেষ্টদা, আস্তাজ্ঞে হোক। আমি অভ্যর্থনা করি। আমার কি ভাগ্যি যে আজ আপনার পায়ের ধুলো পড়ল। বদ্রীনাথকে বাসায় পেলাম না, তাই তোর কাছেই চলে এলাম। ব্যাগ নামিয়ে তিনি বললেন, আসবেন বই কি, 1000বার আসবেন। আরে আপনি হলেন হরেকেষ্টদা, আমাদের গাঁয়ের মাথা। আমরা কি আপনার পর? তা নয়, তবে বদ্রীনাথ ছেলেটি ভালো, তার ওখানেই উঠি। আমাকে পেলে সে ভারী খুশি হয়। আমি কি অখুশি? বসুন, চা খান। চা নাই? ও, জিলিপি, সিঙ্গারা, কচুরি, কি খাবেন বলুন? যা ইচ্ছে আন। এই চাটা খেয়ে চান করে 2টি ভাত খেয়ে বেরুবো এখন। কলকাতায় এসেছি, এবার তোর এখানেই থাকবো ভাবছি। বদ্রীনাথকে পেলুম না যখন। থাকুন না যতদিন খুশি। দাঁড়ান, চাটা আনাই। পোর্টম্যান্টো খুলে পয়সা বার করি। ওমা, এ কি, বাক্স চাবি কোথায়? খুঁজে পাচ্ছি না তো। চাবিটা কোথায়? চাবিটা কোথায়? ভাঙতে হবে দেখছি বাক্সটা। চাবিওয়ালা কোথায় পাই এখন? ভাঙতে হবে দেখছি। না না, ভাঙবি কেন বাক্সটা? দুবেলা চাবিওয়ালা হেঁকে যায় রাস্তায়, চাবি করিয়ে নিলেই হবে। তা বেশ পোর্টম্যান্টোটি, হ্যাঁ, ভাঙবি কেন? আমায় দিয়ে দিস বরং, দেশে নিয়ে যাব। শুনে আমি হাঁ হয়ে যাই। নিজের চাবি নিজেই সরিয়ে ভালো করলাম কি না খতিয়ে দেখি। এখন ক টাকার দরকার তোর বল না, দিচ্ছি না হয়। গোটা 5 দাও তাহলে। 5 টাকা? ব্যাগ খুলে তিনি বললেন, 5 টাকা তো নেই রে, 10 টাকার নোট আছে। তাই দাও তাহলে, পরে বাক্স খুলে দেবক্ষণ তোমায়।
হরেকেষ্টদার পয়সায় চা, কচুরি, সিঙাড়া, জিলিপি, জিভে গজা, রাজভোগ, দরবেশ বসানো যায় বেশ মজা করে। দুপুরের আহার সেরে হরেকেষ্টদা বললেন, যাই, এবার একটু বদ্রীনাথের বাসা থেকে ঘুরে আসি। সে আমাকে একটা আলমারি দেবে বলেছিল, বুঝলি, আধুনিক ডিজাইনের আলমারিটা, দেখতে খাসা, তার উপর রবি ঠাকুরের বই ঠাসা। আমাকে উপহার দিতে চেয়েছিল বদ্রীনাথ। মুটের মাথায় চাপিয়ে নিয়ে আসি গে। সেই যে বেরিয়ে গেলেন হরেকেষ্টদা, ফিরলেন সেই রাত 10টায়। হায় হায় করতে করতে এলেন। কোথায় গেছে বদ্রীনাথটা? সারাদিন দেখা নেই। বাসার লোক বলল সকালে বেরিয়েছে, কিন্তু এই রাত 10:30 পর্যন্ত অপেক্ষা করে 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 এতক্ষণ বদ্রীনাথের বাসাতেই ছিলেন তাহলে? না, বাসায় থাকবো কোথায়? ওর ঘরে তো চাবি বন্ধ, কার ঘরে থাকতে দেবে? বাসার সামনের একটা চায়ের দোকানে বসে বসে এতক্ষণ কাটালাম। সেই দুপুরবেলার থেকে এতক্ষণ? শুধু শুধু কি বসতে দেয়? বসে বসে চা খেতে হলো। 300 কাপ চা খেয়েছি। তার খেলাম খান 50 টোস্ট, 2.5 ডজন অমলেট, সবই বদ্রীনাথের অ্যাকাউন্টে। খেয়েছি আর নজর রেখেছি বাসার দরজায়, কখন সে ফেরে। কিন্তু না, এতক্ষণেও ফিরল না। তাহলে আর কি করবেন? খেয়ে দিয়ে শুয়ে পড়ুন এবার। না, কিছু খাবো না। যা খেয়েছি তাতেই অম্বল হয়ে গেছে। 300 কাপ চা বাপের জীবনে কখনো খাইনি। না, কিছু আর খাবো না, শুয়ে পড়বো শটান। মেঝেয় আমার বিছানা করে দে। আজে তোর বাড়তি বিছানা? আমি তো বেডিং ফেডিং কিছু আনিনি। বদ্রীনাথের বাসায় উঠবো ঠিক ছিল। এই মেঝে, এইখানটায়। আর মাদুর টাদুর যা হোক কিছু পেতে দেনা হয়। তুমি মেঝে এসবে? তুমি বলছো কি হরেকেষ্টদা? অমন কথা মুখে এনো না, পাপ হবে আমার। তুমি আমার চৌকিতেই শোবে, আমি ওই কম্বলটা বিছিয়ে শোবক্ষণ মেঝে। বলে আমি ফিনাইল লাঞ্ছিত কম্বলটা বিছানার থেকে তুলে নিয়ে মাটিতে বিছই, আর চৌকিতে তোশকের উপর ধবধবে চাদর পেড়ে হরেকেষ্টদার জন্য পরিপাটি বিছানা করে দিই। হরেকেষ্টদা শুয়ে পড়েন, আমিও আলো নিভিয়ে শুয়ে পড়ি। শুতে না শুতে হরেকেষ্টদার নাক ডাকতে থাকে। রাত বোধহয় 12টা হবে তখন। দারুণ একটা চটপটে আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। উফ, কি ব্যাপার? হরেকেষ্টদার নাক তো আর ডাকছে না, খালি মাঝে মাঝে শুনতে পাচ্ছি কেবল, ওরে ওরে শিবু, এই আলোটা জ্বালতো। বাবা, উফ, আলো জ্বালা যাবে না হরেকেষ্টদা, 11টার পর মেন সুইচ অফ করে দেয়। কি কামড়াচ্ছে রে! উফ উফ, ভয়ঙ্কর কামড়াচ্ছে। দেশলাই আছে তোর? দেশলাই কোথায় পাবো দাদা? আমি কি সিগারেট খাই? তাহলে মোমবাতি? বাজারে। কি সর্বনাশ! টর্চ আছে, টর্চ?
রাত দুপুরে কেন এই টর্চার করছেন হরেকৃষ্ণদা? চুপচাপ ঘুমন। আরে ঘুমোবো কি রে? আরে জ্বালিয়ে খাচ্ছে যে। উফ, বাপাসটা যে জ্বলে গেল রে। বাপাসে শুয়েছিলাম, পা থেকে ঘাড় পর্যন্ত জ্বলছে। উফ। পাশ ফিরে শোন। পাশ ফিরে শোবো কি রে? শুতে কি দিচ্ছে? উঠে বসেছি, বসতেও দিচ্ছে না। উফ, ভীষণ কামড়াচ্ছে রে। কে জানে? আমি নিষ্পৃহ কণ্ঠে বলি, কি আবার কামড়াবে? এ তো দেখছি খুন করে ফেলবে আমায়। একদম তিষ্ঠ হতে দিচ্ছে না। কি পুষেছিস তুই? তুই জানিস? আরে ছাড় পোকা নয় তো রে। ছাড় পোকা? অসম্ভব। আমি একদিন ধরে শুচ্ছি, আমি কি তাহলে আর টের পেতুম না? তুই একটা কুম্ভকর্ণ। না, বিছানায় কাজ নেই আমার, আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। তিনি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালেন। সারা রাত দাঁড়িয়ে থাকলেন ঠায়। সকালে আমরা উঠে দেখি, আমি উঠে দেখলাম, তিনি তো আগের থেকেই উঠেছিলেন। তিনি শুধু দেখলেন কেবল চৌকির উপর হাজার হাজার মৃতদেহ, ছারপোকার। হরেকৃষ্ণদার চাপে আর চটাপট চাপড়ে ছারপোকাদের ধ্বংসাবশেষ। ইস, তুই এখানে থাকিস কি করে রে? হ্যাঁ, এই বিছানায় ঘুমোস কি করে? না, তুই একটা রাস্কেল, রাবিশ, কুম্ভকর্ণ। না, আর আমি এখানে নেই। মা কালীর দিব্যি, আর কখনো এখানে আসছি না বাবা। আমার নাকে ক্ষত। বদ্রীনাথের বাসাতেই আমি থাকবো, সেখানেই চললাম। সকাল সকাল গিয়ে পাকড়াই তাকে। বলেই তিনি আর দাঁড়ালেন না, ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন। তার ধার দেওয়া 10 টাকা উদ্ধারের কথা বেমালুম ভুলে গিয়ে।